আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তার মানে শুনতে পাচ্ছ। ওকে, দেখো, আমরা আমাদের যে পড়াটা চালাচ্ছিলাম সেটা জ্যাকোবিয়ান, এলিজাবেথান জ্যাকোবিয়ান ড্রামা। এখান থেকে আমরা গতদিনে পড়েছি মার্চেন্ট অফ ভেনিস থেকে একটা লেকচার শিট। আজকে আমরা পড়বো ওইটাকে আরও যাতে ভালোভাবে খুঁটিনাটি আমরা জানতে পারি, সেই জন্য এখানকার ব্রিফ কোশ্চেনগুলো। তো এই ব্রিফ কোশ্চেনগুলো যে পড়লেই ওই সামারির সাথে ব্রিফ কোশ্চেনগুলো পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য আমরা এটা পড়বো। আর যেমন দুই তিনজন আমাকে বলেছিল, সেটা হলো যে ইয়ে পড়ার জন্য, কি বলে, ক্রিটিসিজম বা একটু লিঙ্গুইস্টিক সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। তো ওইটা আমরা করব এই পার্টটা শেষ করার পরে। এই পার্টটা শেষ করার পরে, কারণ আমরা জানি যে লিঙ্গুইস্টিক অনেক বড় একটা পার্ট। হ্যাঁ, ওইখানে যদি আমরা ক্লাসের হিসাবে ধরি তাহলে ওইখানে মিনিমাম 30-35টা ক্লাস শুধু একটা পার্টেই লাগে, মানে বলতে পারো যে 2-2.5 মাস। আর একটু বোরিং। হ্যাঁ, তোমাদের অনেকেরই মনে হবে যে মজা আছে, বাট আলটিমেটলি আমার আমার কাছেও মনে হয় না যে খুব বেশি মজা আছে। তো ওইটা বোরিং। ক্রিটিসিজম আছে, ক্রিটিসিজমটাও বোরিং বোরিং লাগবে। আরও যখন বড় হবে, অর্থাৎ এই এই থার্ড ইয়ারেরই যখন শেষের দিকে চলে যাবে, তখন দেখবা যেগুলো মজা লাগতেছে। আর শুরুতে ইনিশিয়ালি এটা খুব ইয়ে লাগবে, বোরিং লাগবে। তো আমরা যেটা করব যে এই পরের পার্টগুলো যেরকমভাবে করব, এটা আমরা শুরুতে একটা ইজি পার্ট দিয়ে শুরু করেছি, যেমন এটা দিয়ে শুরু করেছি। এরপর থেকে যেভাবে করব সেটা হলো, ধরো ক্রিটিসিজমের হয়তো 2-3-4টা ক্লাস নিব, এরপরে ব্যাক করে এসে 16-17 সেঞ্চুরি পড়ব, আবার ক্রিটিসিজমে 2-3টা ক্লাস করব, আবার ব্যাক করব, তারপর লিঙ্গুইস্টিকে এরকম 2-3টা করব, আবার ব্যাক করব। এরকম করে করে পড়তে হবে, নইলে যেটা হবে যে আলটিমেটলি 2-3-4-5টা ক্লাস করার পরেই মনোযোগটা হারিয়ে ফেলবা, ওটা ইয়ে হবে না। আর তোমরা অনেকে বলছিলা যে এই ওইটা নিয়ে খুব টেনশন হচ্ছে, সবাই বলতেছে অনেক কঠিন এটা সেটা। তো এখন বিষয়টা এরকম যে কঠিন তো অবশ্যই কঠিন। ইনফ্যাক্ট বলাই হয় যে অনার্স টু মাস্টার্স পর্যন্ত যত সাবজেক্ট রয়েছে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে লিঙ্গুইস্টিক্স। তো এই কঠিনটাকেও সহজ করে ফেলা যায়, কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, একটাই টেকনিক, হ্যাঁ, এবং সেটা আমি তোমাদেরকে শুরুর দিনেই ওটা বলে দেবো। ওইটা করলেই দেখবে যে অর্ধেক সহজ হয়ে গেল, আর বাকি অর্ধেক তোমাকে প্রশ্ন করতে হবে। তো এটা আমি সেদিন বলে দেবো। আর অত বেশি অরিড হওয়ার কিছু নাই। যা কিছু কঠিন, যা কিছু মানে অনিশ্চিত অজেয়, সেইগুলোকেই তো জয় করা, সেগুলোকে সহজ বানানো, এটাই তো আমাদের কাজ। আমাদের, আমরা তো সবাই ইয়াং মানুষ, তাই না? তো আমাদের কাজই হচ্ছে এগুলোকে মানে অজেয়কে জয় করা। সো এইভাবে আমরা চিন্তা করব। আর আরেকটা জিনিস, তোমাদের সিনিয়ররা যারা পাশ করে যাচ্ছে বা অন্য যারা আছে, কঠিন বলতেছে কিন্তু কেউ তো ফেল করে যায়নি যে এটাতে ফেল করেছি আমার অনার্স কমপ্লিট করতে পারলাম না, এটা সেটা এরকম তো আর কেউ নাই। আর যাদের এরকমটা আছে, তারা বুঝতে হবে যে তারা সময় দেয়নি। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে পারেনি পারে না, এরকম না। কেউ যদি পড়াশোনা খারাপ হতো, স্টুডেন্ট খারাপ হতো, তাহলে ইংলিশে অনার্স করে থার্ড ইয়ার পর্যন্ত আসতে পারতো না। যেটা হয়েছে, যেটা হয় সেটা হলো সময় না দেয়া। কেউ বলে যে কঠিন কঠিন বলে ভয়ে সময় দেয় না, পড়বো পড়বো এই করতে করতে সময় চলে যায়। আবার অনেকে আছে অনেক সহজ সাবজেক্টে ফেল করে, যেমন তোমরা আছো অনেকে ওই যে সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রিডিং অ্যান্ড রাইটিংয়ে ফেল করে। তো এটা কেন করে? কারণ ওই যে সহজ ব্যাপার না, পড়ে নেব, ওইটা সহজের কারণে ওইটাতে গিয়ে ফেল করে। তো আমরা কনসাস থাকবো, আমরা জানি এটা কঠিন। আমরা জানি এই বিষয়টাতে আমাদেরকে কনসাস থাকতে হবে। ওই যে অনেকটা এরকম যে আগুন আগুন ব্যবহার করতে না পারলে ওটা তোমার ঘর জ্বালিয়ে দিবে, আর ওটাকে নিয়ন্ত্রণে যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে ওটাতে সব কিছু করতে পারবা। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদের ক্রিটিসিজম কঠিন। ক্রিটিসিজম হচ্ছে এবার তোমরা প্রথমবার পড়তেছো, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার আর মাস্টার্সে মনে হয় 3 ইয়ারেই ক্রিটিসিজম আছে। তো এবার প্রথমবার বলে একটু কঠিন লাগবে। আর লিঙ্গুইস্টিক এটা আদতেই কঠিন, কিন্তু আমরা সহজ বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। আর আমি এগুলোর সবগুলোরই নোট দিব তোমাদেরকে, ক্রিটিসিজমের নোট দিব, তারপর লিঙ্গুইস্টিক্সের A to Z যতগুলো নোট আছে সব দেবো আমি। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, খুব সুন্দরভাবেই ক্লিয়ার হবে। অনেক প্রশ্ন পড়তে হবে, এটা হচ্ছে মাথায় রাখবা, মিনিমাম 20টারও উপরে ব্রড কোশ্চেন। আর এর সাথে কম পড়লে ওই যে টানাটানি পড়ে যাবে, দেখবা 5টার মধ্যে 4টা কমন পেয়েছো বা 3টা কমন পেয়েছো। আর যদি আমরা মোটামুটি 20টার মতো কোশ্চেন পড়ি তাহলে আমরা সব কমন পেয়ে যাব। এখন আপাতত দৃষ্টিতে তোমাদের কাছে মনে হতে পারে যে এটা 20টা, কিন্তু এই যে বললাম যে থার্ড ইয়ারের আর 3-4 মাস গেলে তোমাদের ম্যাচুরিটি চলে আসবে, তখন মনে হবে যে ও না ঠিক আছে। তো এই জন্য ভয় পেও না। আর
অডিট হওয়ারও কিছু নাই, সময় চলে যায়নি এখনো। তোমাদের সিনিয়র যারা থার্ড ইয়ার তাদের এখনো পরীক্ষার রুটিন দেয়নি, তারা অপেক্ষা করছে রুটিনের। তো তোমাদের হাতে পুরো এখনো 12 মাস সময় আছে, তো অডিট হওয়ার কিছু নাই। আর শেষ হয়ে যায়, হ্যাঁ 150টা ক্লাস করলে সব শেষ হয়ে যায়। আমাদের এবারের যে থার্ড ইয়ার সেখানেও প্রায় কত 130-35টা ক্লাস হয়ে গেছে, 150টা ক্লাস হবে। সেকেন্ড ইয়ার তোমাদের সময়টা তো 150টা ক্লাস আমরা করেছি, তো আলটিমেটলি শেষ হয়ে যায় সবই। ফোর্থ ইয়ারে আরও বড় সাবজেক্ট, আরও বড় পার্ট আর কি। এখানেও প্রায় 150টার মতোই ক্লাস হবে এবং শেষ হয়ে যাবে। ওকে, সো অরিড হয়েও না, টেনশন করার কিছু নাই। যে যতই বলুক, কেউ যদি বলে যে একেবারেই পারা যায় না, হ্যাঁ, তাহলে বুঝবা যে ওই ভাইয়া আপুর ক্ষেত্রে সমস্যা হয়েছে। তো সবাই তো একরকম হবে না, কঠিন তাই বলে একেবারে অজেয় তাই না, সেটা না। চলো আমরা তাহলে আজকে এটা পড়ি এখান থেকে, মার্চেন্ট অফ ভেনিস থেকে। আমরা খুঁটিনাটি পড়তেছি এই জন্য যে যাতে এটাকে আমরা ভালো করে জানতে পারি সেজন্য। দেখো, হোয়াট কাইন্ড অফ প্লে ইজ দ্য মার্চেন্ট অফ ভেনিস? মার্চেন্ট অফ ভেনিস কেমন ধরনের একটা নাটক? এইটা এক কথায় বললে হবে হচ্ছে কমেডি, দুই কথায় বললে হবে হচ্ছে ট্র্যাজি কমেডি, আর একবার স্পেসিফিকভাবে আরও ভালোভাবে যদি বলো তাহলে সেটা হবে রোম্যান্টিক কমেডি। ট্র্যাজি কমেডি কেন বলা হচ্ছে? ওই যে যখন তুমি শাইলকের দৃষ্টিকোণ থেকে যখন বলতেছো তখন এটা ট্র্যাজি কমেডি হয়ে যাচ্ছে, আর যখন ভালোবাসা প্রেম প্রীতির দিক থেকে চিন্তা করতেছো তখন এটা রোম্যান্টিক কমেডি। আর এমনিতেই যদি চিন্তা করো তাহলে এটা একটা কমেডি, কারণ শরীর থেকে মাংস কেটে নেওয়া, আবার ব্লিডিং যাতে না হয়। এটা তোমরা ওই যে গোপাল ভাঁড়ের একটা স্টোরির সাথে মিলে যাচ্ছে না? গোপাল ভাঁড়ের এরকম একটা স্টোরি আছে যে ঠিক আছে, হ্যাঁ এটা এগুলো বিখ্যাত। হ্যাঁ, তো এটা এটা একটু মাথায় রেখো, তোমরা এক এক বইতে এক এক রকম পাবে। কোথাও পাবে ট্র্যাজি কমেডি, কোথাও পাবে রোমান্টিক কমেডি, কোথাও পাবে শুধু কমেডি। তো যদি শুধু কমেডি লিখো সমস্যা নাই, কিন্তু যদি রোমান্টিক কমেডি লিখো এটা তো সমস্যা নাই। ট্র্যাজি কমেডি লিখলে অনেক সময় একটু সমস্যা হবে, যে অনেক টিচার আছে এটাকে মেনে নিতে চাইবে না। তো এক কথায় তোমরা বলবা হচ্ছে ইটস এ কমেডি। আচ্ছা, হোয়াই ইজ শেক্সপিয়ার কল্ড দ্য সুইট সোয়ান অফ এভন? সুইট বার্ড অফ এভন বা সোয়ান অফ এভন, এটা হচ্ছে তিনি এভনে জন্মগ্রহণ করেছেন তাই। আচ্ছা, শেক্সপিয়ার ইজ সো কল্ড বিকজ অফ হিজ ইমর্টাল ক্রিয়েশন ইন লিটারেচার। আচ্ছা, এইটার জন্য বলে না, ইমর্টাল ক্রিয়েশন এই জন্য বলে না, হ্যাঁ, তাকে বলা হয় হচ্ছে তিনি যেহেতু অ্যাভনে জন্মগ্রহণ করেছেন এই জন্য বলা হয়। আর বার্ড বলা হয়, বার্ড মানে কবি আমরা জানি। কারণ সুইট সোয়ান, যদি এটা আমি আজকেই প্রথম এইটাতে দেখতেছি যে সুইট সোয়ান বলা হয়, তাকে বার্ড অফ অ্যাভন বলা হয় আর কি। তো কারণ তিনি অ্যাভনে জন্মগ্রহণ করেছেন এবং তিনি কবি, তো এই জন্য কবি বা রাইটার, এই জন্য তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। তো যাই হোক, যদি সুইট সোয়ান এটাও যদি আসে তাহলে তোমরা এইভাবেই অ্যান্সার দিও যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ কল্ড দ্য সুইট সোয়ান অফ অ্যাভন বিকজ অফ হিজ ইমর্টাল ক্রিয়েশন ইন লিটারেচার, এভাবেই দিও যদি এইটা আসে আর কি। হোয়াট ইজ ভেনিস? ভেনিস ইজ অ্যান ওল্ড সিটি অফ হিস্টোরিক ইম্পর্টেন্স ইন ইটালি। ইটালির একটা ওল্ড সিটি হচ্ছে ভেনিস, এবং ভেনিস হচ্ছে এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমরা জানি ওই যে ভেনিস, তারপরে গ্রিক এথেন্স বা অন্যান্য যেগুলো, বা এদিকে হচ্ছে তুরস্কের ট্রয়, কনস্টান্টিনোপল, তারপরে লন্ডন, এগুলোর কিন্তু বেশ ভালো গুরুত্ব রয়েছে লিটারেচারের ক্ষেত্রে। আমরা যদিও দেখেছি যে এই সময়গুলোতে আমেরিকা নিয়ে এত বেশি কথাবার্তা নাই, কিন্তু এই এই অঞ্চলটা আর কি ইউরোপ নিয়ে ব্যাপক কথাবার্তা রয়েছে। তো তাই সেখানকার এই যে এটা হচ্ছে একটা ভেনিস, ভেনিস হচ্ছে ইটালির শহর, তোমরা জানোই। What is Belmont? Belmont is a contagious town to Venice in Italy, famous for her civilized culture. আচ্ছা, বেলমন্ট হচ্ছে এই ভেনিসের সাথে একেবারে লাগোয়া একটা টাউন। ওই যে আমি যেটা বললাম যে ঢাকার সাথে যেমন সাভার লাগোয়া একটা টাউন, এরকম ইটালিতে, এবং এটা বিখ্যাত হচ্ছে এর উন্নত সভ্য কালচারের জন্য। হোয়াট ইজ দ্য এগ্রিমেন্ট বিটুইন শাইলক অ্যান্ড অ্যান্টোনিও? শাইলক এবং অ্যান্টোনিওর মধ্যে কি এগ্রিমেন্ট হয়? Shylock will pay Antonio 3,000 ducats on condition that Shylock will take a pound of flesh from any part of Antonio's body in case of his failure to repay the loan in time. Shylock অ্যান্টোনিওর ভেতরে একটা চুক্তি হয় যে অ্যান্টোনিও শাইলকের কাছ থেকে 3,000 ডুকাট সে হচ্ছে
ইয়ে করে আর কি, ধার করে, লোন করে, এবং চুক্তিটা এরকম হয় যে সেটাকে ইন টাইমে দিতে হবে। যদি দিতে না পারে তাহলে শাইলক এই অ্যান্টোনিওর বডির যে কোনো জায়গা থেকে সে 1 পাউন্ড মাংস কেটে নেবে। হাউ ডাজ পোর্সিয়াস ফাদার কন্ডিশন হার ম্যারেজ? পোর্সিয়ার বাবা তার বিয়ের ব্যাপারে কি কন্ডিশন দেয়, বা কন্ডিশনটা কেমন ছিল, শর্তটা কেমন ছিল? পোর্সিয়া উইল হ্যাভ টু ম্যারি দ্য ম্যান হু চুজেস রাইটলি ফ্রম অ্যামাং দ্য 3 চেস্ট, আচ্ছা চেস্ট অফ গোল্ড, ক্রেস্ট অফ গোল্ড, এটা আর কি, ক্রেস্ট অফ গোল্ড, সিলভার অ্যান্ড লিড। আমরা এখানে ক্যাসকেটটা বলবো লেখার সময়, হ্যাঁ, কারণ এখানে আমরা বইতে যেটা পাবো বা আমরা মেইন ঘটনা বা মেইন স্টোরির ভিতরে যেটা পাবো সেটাই লিখবো। তো বলা হচ্ছে যে পোর্সিয়া তার বিয়ের ব্যাপারে ওই লোকটিকেই চুজ করতে পারবে যে লোকটি সঠিক ক্যাসকেটটা নির্বাচন করতে পারবে, এবং সেটার ভিতরে থাকতে হবে, মানে সেটার ভিতরে আছে হচ্ছে পোর্সিয়ার ছবি। এটা আমরা জানি যে এটা আসলে কোনটা, এটা হচ্ছে লিড দিয়ে তৈরি যে ক্যাসকেট সেটা, মানে সীসার তৈরি যেটা। হোয়াই ডাজ শাইলক হেট অ্যান্টোনিও? কেন শাইলক অ্যান্টোনিওকে হেট করে? Shylock hates Antonio because he is a Christian and lends money to people without charging excessive interest. বলা হচ্ছে শাইলক অ্যান্টোনিওকে ঘৃণা করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা তোমাদের ভাইভাতেও আসে, ভাইভাতে জিজ্ঞাসা করে যে তোমরা যখন 4th ইয়ারে উঠবা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 4th ইয়ার থেকেই ভাইভাতে জিজ্ঞাসা করে, বাট এরকমটা অনেক সময় বলতে পারে যে তোমার প্রিয় একটা ড্রামার নাম বলো। এবার তুমি যদি হঠাৎ করে বলে ফেলো যে মার্চেন্ট অফ ভেনিস, তখনই তোমাকে বলবে যে আচ্ছা মার্চেন্ট অফ ভেনিসের 2টা প্রধান ক্যারেক্টারের নাম বলো, তুমি নিঃসন্দেহে বলবা পোর্সিয়া, অ্যান্টোনিও বা শাইলক, যে তখনই বলবে যে শাইলক কেন অ্যান্টোনিওকে ঘৃণা করে, এটা বলবেই। সো এটা তোমাকে বলতে হবে যে শাইলক অ্যান্টোনিওকে ঘৃণা করে কারণ অ্যান্টোনিও একজন ক্রিশ্চিয়ান আর শাইলক সে নিজে একজন হচ্ছে ইহুদি। আর শুধু তাই না, অ্যান্টোনিও সে বিনা সুদে বা কম সুদে মূলত মানুষজনকে আর কি টাকা ধার দেয়, যে এটা করার কারণে শাইলকের ব্যবসার ক্ষতি হয় আর কি। হয় না যে সুদের ব্যবসা করে তার পাশে যদি আরেকজন দাঁড়িয়ে যায় এবং সে যদি বিনা সুদে ধার দেওয়া শুরু করে অথবা কম ইন্টারেস্টে ধার দেওয়া শুরু করে, তার লস হয়ে যায় এরকমটা। হোয়াট ওয়াজ দ্য অ্যাকিউজিশন অফ শাইলক এগেনস্ট অ্যান্টোনিও? শাইলকের মানে অভিযোগটা কি ছিল অ্যান্টোনিওর এগেনস্টে? শাইলক অ্যাকিউজড অ্যান্টোনিও অফ হ্যাভিং রিপিটেডলি স্পিট আপন হিম অ্যান্ড কল্ড হিম এ ডগ। শাইলক অ্যান্টোনিওকে মানে শাইলক দোষারোপ করে যে অ্যান্টোনিও তার উপরে থুতু ফেলেছে এবং সে তাকে একজন ডগ বলে গালি দিয়েছে। হোয়াট ওয়াজ রিটেন অন দ্য গোল্ডেন ক্যাসকেট? গোল্ডেন ক্যাসকেটের উপরে কি লেখা ছিল? হু চোজড মি শ্যাল গেইন হোয়াট মেনি ম্যান ডিজায়ার। আচ্ছা, এই গোল্ডেন ক্যাসকেটের উপরে একটা কথাও লেখা ছিল, সেটা হচ্ছে যে আমাকে চুজ করবে সে তাই পাবে, যেটা অনেক মানুষ আসলে ডিজায়ার করে। হোয়াট ওয়াজ ইনস্ক্রাইবড অন দ্য সিলভার ক্যাসকেট? সিলভার ক্যাসকেটের উপরে কি ইনস্ক্রাইব করা ছিল, মানে লেখা ছিল? সিলভার ক্যাসকেটের উপরে লেখা ছিল ক্যাসকেটের উপরে যে হু চুজড মি শ্যাল গেট অ্যাজ মাচ অ্যাজ হি ডিজার্ভস ওয়ার ইনস্ক্রাইব। অর্থাৎ সিলভারের উপরে লেখা ছিল যে যে আমাকে চুজ করবে সে যতটা ডিজার্ভ করে, যতটা তার প্রাপ্য, সে সেটাই পাবে। আচ্ছা, এবার লিডের যেটা ক্যাসকেট সেটাতে কি লেখা ছিল? সেটাতে কি এনগ্রেভড করা ছিল? তো সেখানে ছিল হু চুজড মি মাস্ট গিভ অ্যান্ড হ্যাজার্ড অল হি হ্যাড ওয়াজ এনগ্রেভড অন দ্য লেডেন ক্যাসকেট। এখানে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 3টা ইয়ের উপরেই 3 রকমের কথা লেখা আছে, এবং প্রথম 2টা দেখো একটু পজিটিভ কথা, যে অনেক কিছু পাবে বা এই সেই এটা সেটা। আর লাস্টেরটাতে যেটা লেখা আছে যে হু চুজড মি মাস্ট গিভ অ্যান্ড হ্যাজার্ড অল হি হ্যাড, যে আমাকে ইয়ে করবে, চুজ করবে, মাস্ট গিভ সে অবশ্যই দিবে, এবং সমস্ত বিপদ অল হি হ্যাড যেটা তার সমস্ত মানে বিপদ যেগুলো তার ভেতরে রয়েছে, যেগুলো তার নিজের ভেতরে রয়েছে, সে সব কিছুই সে আমাকে দিবে। মানে ব্যাপারটা এরকম, এইটা যে চুজ করবে সে বিপদে পড়বে বা বিপদ ফেস করতে হবে, বা এর ভেতরে একটা সামথিং রয়েছে যেটা তার বিপদের কারণ হবে, এরকমটা। তো সবাই এসে কি হয় যে সরল বিশ্বাসে এই দুটাই গ্রহণ করেছে,
আর এইটা গ্রহণ করেনি। বাট আমরা আধুনিক মানুষ হলে কি বলবো, আধুনিক মানুষ এরকম হয় না যে কেউ যদি একটু তোমাদের ক্ষেত্রেই ধরো, তোমাদের ক্ষেত্রে তোমাকে গিয়ে বলা হলো দুইটা ছেলেকে দেখানো হলো, বলা হলো একটাকে দেখতে একটু কম বয়স্ক লাগতেছে আর একটাকে দেখতে বেশি বয়স্ক লাগতেছে, এই দুইটা সামনে নিয়ে যদি তোমাকে প্রশ্ন করা হয় বলো তো কার বয়স বেশি, তো সহজ সরল মন যার সে বলবে যে এই যে এটার, মানে যাকে বেশি বয়স্ক দেখাবে। বাট যে একটি কানিংনেস যার ভেতরে রয়েছে, যে একটু কানিং, সে বলবে যে এইটা, মানে উল্টোটা, মানে যেরকমটা দেখা যাবে তার উল্টোটাকে সে বলবে, বাছাই করে নেবে আধুনিক মানুষ। তো এই জায়গায় এটা ঘটেনি, এই জায়গায় আমাদের ওই এটা চয়েস করেছে আর কি, ওর নাম কি ভুলে গেলাম, বসানিও, হ্যাঁ বসানিও এইটা ফলো করেছে এবং সে এটাকে চুজ করেছে। এবার আসো, হুইচ ক্যাসকেড ডিড কন্টেইন দ্য পিকচার অফ পোর্সিয়া, কোন ক্যাসকেডের ভেতরে পোর্সিয়ার পিকচার ছিল? অনলি দ্য লিডেন ক্যাসকেড কন্টেইন দ্য পিকচার অফ পোর্সিয়া। এই লিডেন যে ক্যাসকেড, অর্থাৎ সীসার তৈরি যে ক্যাসকেড, সেটার ভেতরে ছবি ছিল। হুইচ ক্যাসকেড ডাজ বসানিও চুজ, বসানিও কোন ক্যাসকেডটা চুজ করেছিল? এই লিডেন ক্যাসকেডটাকে সে চুজ করেছিল। হোয়াই ডাজ বসানিও চুজ দ্য লিডেন ক্যাসকেড, কেন সে এটাকে চুজ করেছিল? বসানিও হ্যাজ বিন ওয়ার্নড বাই দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক নট টু জাজ এ থিং বাই ইটস এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অ্যালোন। আচ্ছা, বসানিও যখন সে এটা চুজ করতে যাচ্ছিল, এই দেখো এই ঘটনাগুলো কিন্তু আমরা সামারিতে পাইনি, বাট এই ঘটনাগুলো এখান থেকে আমরা জানতে পারতেছি যে বসানিও যখন ওই ইয়েটা চুজ করতে যাচ্ছিল তখন ওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছিল। মিউজিকটার কথা এরকম ছিল যে যা দেখা যায়, যেটা সহজ সরল বা সেটা দেখে বা সেটা ইয়ে করেই জাজ করা ঠিক না। তার মানে এখানেই বসানিও সে হচ্ছে কানিং ছিল, ধূর্ত ছিল, বুদ্ধিমান ছিল, সে তার এই ইনজেনিউইটি ব্যবহার করে সে তখন এটাকে চুজ করলো যে যেহেতু লিড বাক্সটা অতটা ভালো না, দেখতেও ভালো না, গোল্ড বা সিলভারের মতো অতটা মানে অ্যালিউরিং না, চকচকে ঝকঝকে না, সুতরাং বা এটার উপরে লেখাটাও অত ভালো লেখা না, সুতরাং সে এটাকে চুজ করে। হোয়াট ইজ রিটেন অন দ্য ইন দ্য স্ক্রল অ্যালং উইথ দ্য পোর্ট্রেট অফ পোর্সিয়া, পোর্সিয়ার যে ছবি সেই ছবির নিচে একটা কথা লেখা ছিল, টার্ন ইউ হোয়ার ইয়োর লেডি ইজ অ্যান্ড ক্লেইম হার উইথ আ লাভিং কিস। দেখো একটা কবিতাও কিন্তু এটা, টার্ন ইউ হোয়ার ইয়োর লেডি ইজ, বলছে তোমার লেডি যেদিকে আছে সেদিকে ঘুরো, অ্যান্ড ক্লেইম হার উইথ এ লাভিং কিস, এবং তাকে মানে কিস করতে বলতেছে। তো এটাও হচ্ছে ভাইভাতে ধরে যে পোর্সিয়া, যখন তুমি বলবা যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কে কে, পোর্সিয়া, তবে আছে পোর্সিয়ার ক্যাসকেটের মধ্যে কার ছবি ছিল? পোর্সিয়ার ছবি। ছবিতে কি লেখা ছিল? তো এগুলো একটু মাথায় রেখো সব। হোয়াট হ্যাজ বিন রিপোর্টেড অ্যাবাউট টু দ্য শিপ অফ অ্যান্টোনিও, অ্যান্টোনিওর শিপগুলোর ব্যাপারে কি রিপোর্ট করা হয়েছিল? অল দ্য শিপস অফ অ্যান্টোনিও আর রিপোর্টেড টু হ্যাভ বিন লস্ট ইন দ্য স্টর্ম অফ দ্য সি, সামুদ্রিক ঝড়ে অ্যান্টোনিওর সব জাহাজ হারিয়ে গেছে বা ডুবে গেছে, এইটাই রিপোর্ট করা হয়েছিল। হোয়াট ডাজ শাইলক ডিসাইড টু ডু হোয়েন অ্যান্টোনিও লস্ট অল হিজ শিপস, যখন অ্যান্টোনিও তার সমস্ত শিপগুলোকে হারিয়ে ফেললো, শাইলক তখন কি ডিসিশন নিল? শাইলক ডিসাইড টু স্টিক ইন টু হিজ বন্ড অ্যান্ড হ্যাভ হিজ রেভেন্স আপন অ্যান্টোনিও বাই ডিমান্ডিং জাস্টিস। শাইলক তখন তার যে বন্ডে যে লেখাগুলো ছিল, যে এগ্রিমেন্ট ছিল, সেটাতে সে মানে লেগে থাকলো এবং সে রেভেন্স প্রতিশোধ নিতে চাইলো অ্যান্টোনিওর উপরে, জাস্টিসের কাছে গিয়ে এইটাকে দাবি করে আর কি, বিচারকের কাছে সে গেল, বিচার চাইলো সে। হোয়াট ডাজ পোর্সিয়া ডিসাইড টু ডু আফটার দ্য ডিপার্চার অফ বসানিও, বসানিওর ডিপার্চারের পরে পোর্সিয়া কি ডিসাইড করলো? পোর্সিয়া in all her sincere attempt to help her husband decides to leave the house and go to the court of Venice in disguise. পোর্সিয়া সে তার সমস্ত চেষ্টা দিয়ে সে তার হাজবেন্ডকে হেল্প করতে চাইলো এবং সে ডিসিশন নিল বাড়ি থেকে বের হয়ে যাবে এবং সে যাবে হচ্ছে ভেনিসের যে কোর্ট, হ্যাঁ সে কোর্টে যাবে এবং সেখানে সে ছদ্মবেশে যাবে। হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ পোর্সিয়া টু হেল্প অ্যান্টোনিও, অ্যান্টোনিওকে হেল্প করার প্ল্যানটা কি ছিল? Portia planned to plead for Antonio in the court of Venice in the guise of Dr. Bellario
the famous lawyer of Padua. তো বলছে পোর্শিয়া সে পরিকল্পনা করলো যে সে অ্যান্টোনিওকে হেল্প করবে এই কোর্টে গিয়ে, এই ভেনিসের কোর্টে গিয়ে, এবং এটা করবে সে হচ্ছে ডক্টর বোলারিওর যে ছদ্মবেশ, সেই ছদ্মবেশ ধারণ করে। এবং ডক্টর বোলারিও সে একজন বিখ্যাত লয়ার, পডুয়ার বিখ্যাত লয়ার। হোয়াট ইজ দ্য ট্রায়াল সিন? ট্রায়াল সিন কি? The trial scene means the scene in which Antonio had to face the charge of Shylock for his failure to pay off his debt to him in time. আচ্ছা, ট্রায়াল সিনটা এটা ছিল যে, এটার মানে হচ্ছে যে ওই সিন, যে সিনটাতে অ্যান্টোনিও মূলত শাইলকের দেয়া যে অভিযোগ, সেই অভিযোগটাকে ফেস করতে হয়েছে তাকে, কারণ সে শাইলকের থেকে নেয়া যে লোনটা সে নিয়েছিল সেটাকে সে অন টাইমে দিতে পারেনি, ফেল করেছিল সেজন্য। হোয়াট ডাজ শাইলক প্লিড ইন দ্য ট্রায়াল? শাইলক তার যে ট্রায়ালটা হচ্ছিল, সেই ট্রায়ালে মানে যে বিচারের যে কাজটা হচ্ছিল সেখানে সে কি দাবি করছিল বা কি অভিযোগ জানাচ্ছিল? শাইলক প্লিডস টু দ্য ডিউক দ্যাট হি উইল স্টিক টু দ্য কন্ডিশন অফ দ্য বন্ড। এবং শাইলক ওখানে ওই ডিউকের ওখানে গিয়ে ওই যে বন্ড যেটা সিগনেচার করেছিল সেখানে গিয়ে সে বলল যে আমার ইয়েতে যেটা রয়েছে, বন্ডে যেটা লেখা রয়েছে, আমি সেটাতে স্টিক থাকলাম এবং আমাকে সেটাই আপনি ফুলফিল করে দিন। অ্যান্ড উইল নট অ্যাকসেপ্ট এনিথিং এক্সেপ্ট দ্য পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টোনিওর বডি। এবং সে আর অন্য কোনো কিছুই শুনবে না এই অ্যান্টোনিওর বডি থেকে, এই মানে মাংস কেটে নেওয়া ছাড়া। তুমি তো পাবলিকলি ইয়ে করেছো, যাই হোক আমি একটা কাজ করি, এটাকে একটু কপি করে রাখি, পরে পরে নেব। তুমি তো এটা পাবলিকলি করেছো, এটা তো সবাই জেনে ফেলেছে। তবে আরেকটা জিনিস, তুমি যেটা করেছো এটা উচিত না, এটা তুমি আমাকে বলতে পারতে। এই যে তারান্নুম, ইনফ্যাক্ট তুমি এমন একজনের নাম নিয়েছো, নাম নিয়ে এটাকে সেট করেছো যে সে আবার হচ্ছে মানে তার সাথে আমার কথাবার্তা খুব ভালোই হয়, এবং এটাও ঠিক করনি। তো সব মিলিয়ে আমাকে বলতে পারতে আগে থেকেই যে এরকম এটা সেটা। যাই হোক, শুধু এটা না, তুমি যে শুধু ফার্স্ট তা না, এরকম অনেকে আছে। আমাদের এই যে থার্ড ইয়ারে যে ক্লাস হয় বা অন্যান্য যে জায়গাগুলোতে ক্লাস হয়, এরকম অনেক আছে। আর আরেকটা জিনিস যেটা হলো সেটা হলো যে আমি, এটা তোমরা কেবল নতুন জয়েন করেছো তাই এরকমটা মনে হচ্ছে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আসছিলা, তারপরে তোমাদের সিনিয়র যারা থার্ড ইয়ারে রয়েছে, তারা এগুলো তো দেখবা যে আমি একটা বিষয় সবসময়ের জন্য খুব কঠোর, সেটা হচ্ছে প্রথমবার আমাদের গ্রুপে পেমেন্ট ছাড়া আমি কখনোই অ্যাড করে নেই না। মানে যে 310 টাকা দিয়ে যে পেমেন্ট করো তোমরা, এটা ছাড়া আমি কখনোই অ্যাড করে নেই না। বাট এরপরে আমি মাঝে মাঝে শুধু স্মরণ করিয়ে দিই, তা পার্সোনালি স্মরণ করি না। প্রথম দিকে করতাম যখন আমিও নতুন, কিন্তু পার্সোনালি আমি কখনোই স্মরণ করিয়ে দিই না কাউকে। আমি গ্রুপে জাস্ট মেসেজ দেই যে হ্যাঁ তোমরা আগামী মাসের জন্য পেমেন্ট করতে পারো, তারপরে আর 10 দিন আছে, আর 2 দিন আছে, 3 দিন আছে, এটা আমি জাস্ট স্মরণ করিয়ে দিই। এছাড়া আমি কখনোই পেমেন্টের ব্যাপারে কোনো প্রেশার দেই না। আমাদের এরকম অনেকেই আছে যাদের সমস্যা আর কি, আমাকে বললে আমি সেটাকে তাকে সেইভাবেই ইয়ে করে দিই। কিন্তু আমি আবার কখনো আবার এটাও মেনে নেই না যে তুমি চুপ করে কিছু একটা করবা, আমাকে বলতে পারতে। তো যাই হোক, দেখো এবার এখানে আসো যে হু ইজ অ্যাকচুয়ালি ডক্টর বেলথাসার। হ্যাঁ, ডক্টর বেলথাসার কে? ডাক্তার আর কি, ডক্টর না। দ্য ইয়াং ডক্টর বেলথাসার ইজ নো আদার দেন দ্য ইয়াং লেডি পোর্শিয়া। ডক্টর বেলথাসার সে হচ্ছে আর কেউ না, ইয়াং লেডি পোর্শিয়া, হু কামস টু দ্য কোর্ট ইন দ্য ড্রেস অফ ডক্টর অফ লস। এবং সে মূলত এই কোর্টে আসে, এবং কোর্টে আসে ডক্টর অফ ল হিসাবে।
আচ্ছা, ডক্টর অফ ল মানে এখানে ডক্টরেটই আর কি, ডি ডট দেওয়া লাগতো মনে হয়, ডি আর দিয়েছে, ডি আর মানে ডাক্তার, তাই না? আমি অবশ্য এটা কম বুঝি। ওকে, হোয়াট ডাজ পোর্শিয়া ডিসগাইজড অ্যাজ এ ডক্টর অফ ল স্পিক্স অ্যাবাউট মার্সি। পোর্শিয়া এবং মার্সির ব্যাপারে কি বলেছে, বা হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ মার্সি অ্যাজ ডেসক্রাইবড বাই দ্য লয়ার। মার্সি ইজ লাইক দ্য জেন্টল রেইন হুইচ ড্রপস ফ্রম হেভেন আপন এ প্লেস beneath to bliss both the giver and the receiver. মার্সি হচ্ছে একটা জেন্টল রেইন, একটা ভদ্র বা খুব স্নিগ্ধ সুন্দর একটা বৃষ্টি, যেটা হুইচ ড্রপস ফ্রম হেভেন, যেটা হেভেন থেকে পতিত হয়, মানে গডের কাছ থেকে আসে, আপন এ প্লেস বিনিথ টু ব্লিস, মানে কোনো একটা প্লেসের উপরে পতিত হয় নিচে, টু ব্লিজ বোথ দ্য গিভার অ্যান্ড দ্য রিসিভার, অর্থাৎ যে এটা দেয় এবং যে এটা রিসিভ করে দুইটার উপরে একটা আশীর্বাদ হিসেবে আসে। মানে ব্যাপারটা এরকম, এখানে একটা বলতে পারো হচ্ছে কি বলে, একটা সিমিলি ইউজ করা হয়েছে যে মার্সি বা ক্ষমা বা দয়া, এটা গডের কাছ থেকে বা হেভেন থেকে আসে বৃষ্টির মতো, যেটা যে জায়গাটায় পড়ে বা যার উপরে পড়ে, এটা দুইজনই, যে দয়া দেখায় এবং যে দয়া পায়, দুইজনের উপরে এটা আশীর্বাদ হিসেবে আসে। Who is Daniel? Daniel is a great prophet of the pre-Christian period who was famous for his judgment. Daniel হচ্ছে একটা প্রফেট, বলতে পারো হচ্ছে নবী, মানে খ্রিস্টানদের আর কি মতে, এবং প্রি ক্রিশ্চিয়ান পিরিয়ড অর্থাৎ ক্রিশ্চিয়ানিটির আগে, অর্থাৎ এই যে আমাদের জেসাস ক্রাইস্টের জন্মের আগের একজন প্রফেট সে, এবং তিনি হচ্ছে তার জাজমেন্টের জন্য খুবই বিখ্যাত, তার ন্যায় বিচারের জন্য তিনি খুব বিখ্যাত। হোয়াট ইজ দ্য মিরাকল হুইচ সেভস দ্য লাইফ অফ অ্যান্টোনিও? মিরাকেলটা কি? এই যে যেটা দিয়ে অ্যান্টোনিওর লাইফটাকে বাঁচিয়ে দিল হচ্ছে আমাদের পোর্শিয়া। অথবা হাউ ডাজ দ্য লয়ার প্রিভেন্ট দ্য জ টু দ্য জিউ ফ্রম কাটিং ফ্লেশ ফ্রম অ্যান্টোনিওস বডি? কিভাবে এই লয়ার বাধা প্রদান করলো যে সে যাতে করে অ্যান্টোনিওর বডি থেকে মাংস না কেটে নেয়। দ্য লার্নড লয়ার প্রহিবিটস দ্য জিউ from shedding even a drop of blood and ask him to take just 1 pound of flesh, not more or less. লয়ার বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কোনো কথাই শুনতেছেন না, তাহলে আপনি ঠিক আছে মাংস কেটে নেন, তবে আপনি কাটার সময়ে একেবারে 1 পাউন্ডই হতে হবে। আপনি যে একটু বেশি কেটে ফেলবেন বা একটু কম কাটবেন, এটা করা যাবে না। বাট এরকম তো হয় না, আমরা যখন মাংস কাটতে লাগি হয় একটু বেশি হয়ে যায়, নাহলে কম হয়ে যায়। আচ্ছা তাও না হয় মেনে নিলাম যে আপনি 1 পাউন্ডই কাটলেন, ঠিক আছে, কিন্তু ব্লাড কিন্তু বের হওয়া যাবে, কারণ আপনি তো মাংস চেয়েছেন, এখানে তো ব্লাড বের হওয়ার কথা না। আপনার এগ্রিমেন্টে তো এটা লেখা নেই যে আপনি ব্লিডিং করাবেন। তো এটাও একটা বিষয় আর কি। What has become of Shylock at the end of the shoot? Shylock is left stripped of his daughter, his property and his religion. আচ্ছা, শাইলক পরবর্তীতে যেটা হয় যে তার মেয়েকে তার সমস্ত প্রপার্টি সবকিছু তাকে দিয়ে দেয়, এবং তার যে ধর্ম, সে ধর্মটাও সে ধর্মান্তরিত হতে হয় তাকে আর কি, ক্রিশ্চিয়ানিটিতে তাকে দীক্ষা নিতে হয়। ওইটা আবার ওই ইয়ার একটা ইয়ে ছিল, কি বলে, ওই অ্যান্টোনিওর ছিল, হ্যাঁ অ্যান্টোনিওর একটা বলতে পারো চক্রান্ত ছিল, এই জন্যই বলা হয় অ্যান্টিসেমিটিক। হ্যাঁ, অ্যান্টিসেমিটিক। এখানে যে শাইলক হচ্ছে তার যে ডটারকে যে নিয়ে পালিয়ে গেল, এটাও তাকে মেনে নিতে হয়, তার প্রপার্টি তাকে দিয়ে দিতে হয়, এমনকি তার ধর্মটাও তাকে ত্যাগ করতে হয়। হু ইজ অরফিয়াস? অরফিয়াস ইজ আ ম্যাজিক্যাল মিউজিশিয়ান অফ এনসিয়ান গ্রিস। অরফিয়াস হচ্ছে একটা ম্যাজিক্যাল মিউজিশিয়ান এনসিয়ান গ্রিসের। হু ডাজ গ্রাসিয়ানো, হোয়াট ডাজ গ্রাসিয়ানো সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ড্রামা? ড্রামার শেষে গ্রাসিয়ানো কি বলে? গ্রাসিয়ানো প্রমিসেস দ্যাট হি উইল নট বি afraid of anything more than keeping Nerisha's ring safely with him. গ্রাসিয়ানো সে শপথ করে যে হি উইল নট বি অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছুকেই ভয় করবে না, মোর দেন কিপিং নেরিশাস রিং সেফলি উইথ হিম, অর্থাৎ সে নেরিশার যে রিংটা সেটা তার সাথে রাখবেই, এবং এইটাকে মানে এটাকে হারিয়ে ফেলাটাকেই বরং সে ভয় পাবে, এছাড়া সে অন্য কাউকে আর কোনো কিছুকে ভয় পাবে না। মানে এটাকে হারিয়ে ফেলাটাকেই তার কাছে, বা এটাকে সেভ করাটাই তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
হু ইজ দ্য হিরো অফ দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও যদি ভাইভাটে বা কখনো আসে তাহলে জিজ্ঞাসা করতে পারে। অ্যান্টোনিও ইজ দ্য হিরো অফ দ্য প্লে, এখানে যতই তুমি হচ্ছে অন্য কারো নাম আসুক না কেন, এখানে অ্যান্টোনিওই হচ্ছে হিরো সবসময়ের জন্য। এখানকার হিরো অ্যান্টোনিও, এখানকার শাইলক হচ্ছে এখানকার কি বলে এটাকে, অ্যান্টাগনিস্ট। আর পোর্সিয়া এটা হচ্ছে ফিমেল বা হিরোইন বা আমরা বলতে পারি, বা ফিমেল হিরো বা হিরোইন হচ্ছে সে। আমরা জানি কি সবসময়ের জন্য নাটক সিনেমাতে হিরো হিরোইনের বিয়ে হয়, কিন্তু এখানে কিন্তু আমরা একটু উল্টা দেখতেছি, হিরো এবং হিরোইনের কিন্তু ওই কি হচ্ছে ভাবি দেবরের সম্পর্ক বলতে পারো। মানে ওই যে হয় না, আমরা কি বলি আমাদের বন্ধুর বউদেরকে গিয়ে কি ভাবি বলি না, তো ব্যাপারটা এরকম। হোয়াট ইজ শাইলক বাই রিলিজন? আর আরেকটা জিনিস এখানে কিন্তু এই যে বাসানিও তারপরে গ্রাসিয়ানো এরা কিন্তু এই অ্যান্টোনিওর চাইতে বয়সে কম। হ্যাঁ, অ্যান্টোনিও হচ্ছে একটু বয়স্কা। তোমাদেরকে একটা মুভি লিংক দিয়েছিলাম, ওই মুভি যারা দেখেছো তারা বুঝতে পারবা। হোয়াট ইজ শাইলক বাই রিলিজন? শাইলক হচ্ছে ধর্মের দিক থেকে সে একজন ইহুদি। হোয়াট ইজ শাইলকস অ্যাটিটিউড টু মানি? শাইলকের অ্যাটিটিউড টাকার প্রতি কেমন? শাইলক লাভস মানি অনলি, সো হি গ্রিডি অ্যান্ড আর্ন মানি বাই চেঞ্জ, so he is greedy and earns money by charging unusual rate of interest. বলা হচ্ছে শাইলক সে শুধুমাত্র টাকা পয়সাকেই ভালোবাসে, সে খুবই লোভী এবং সে টাকা ইনকাম করে একেবারে অস্বাভাবিক ইন্টারেস্ট নিয়ে, মানে সুদের যে রেট সেই রেটটা অস্বাভাবিক নিয়ে, মানে খুব বেশি সুদ নেয় আর কি। হু ইজ গ্রাসিয়ানো? গ্রাসিয়ানো ইজ দ্য ফ্রেন্ড অফ টু অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও, বাসানিও এবং অ্যান্টোনিওর বন্ধু সে, অ্যান্ড এ ম্যান অফ উইট অ্যান্ড হিউমার ইন দ্য কমেডি, এবং কমেডিতে সে একজন হচ্ছে একটা উইট অ্যান্ড হিউমারের একজন ম্যান, মানে উইট অ্যান্ড হিউমার রয়েছে তার ভেতরে, বুদ্ধি এবং মানুষকে হাসাতে পারে এরকম রয়েছে তার ভেতরে গুণাবলী। হোয়াট রোল অফ গ্রাসিয়ানো প্লে ইন দ্য প্লে? এই প্লে মানে হচ্ছে নাটক, আর এই প্লে মানে হচ্ছে পালন করা। Graciano is the source of humor in the play and makes the senses live by his careless talk, unadmired by both Antonio and Bassanio. আচ্ছা, গ্রাসিয়ানো সে হচ্ছে সোর্স অফ হিউমার এই নাটকের ভিতরে, এবং সে সিনগুলোকে খুবই জীবন্ত রাখে তার এই কেয়ারলেস টক এর কারণে। কেয়ারলেস টকের মাধ্যমে সে যেটা করে যে অ্যান্টোনিও বা বাসানিও তাকে অত গুরুত্ব দেয় না বা অত তার কথাবার্তার গুরুত্ব দেয় না, কিন্তু সে তারা সবাই কথাতে মজা পায়। ওই যে তোমরা অনেকে আছো না, আমি আমার বাড়িতে আমি খেয়াল করি যে ওই যে আদালত হয় না একটা কিছু, ওই যে কয়েকটা চ্যানেলে সেট নাকি সব চ্যানেলে ওইটা অনেকেই দেখে, তো মাঝে মাঝে খাবার খাওয়ার সময় আমিও ওইটাতে দেখি একটু করে। তো দেখো ওইখানে একটা ক্যারেক্টার আছে, আমি নাম জানি না, কিন্তু ওই ক্যারেক্টারটা ওইরকম ওই ওদের যে গোয়েন্দা যারা থাকে আর কি, তো ওদের ভেতরে আর কি ও খুব হাসায়। তো ওরকে অত গুরুত্ব কেউ দেয় না, কিন্তু হাসাচ্ছে, ওর কথাতে সবাই হাসতেছে বা একটু জোকারি করতেছে, মকারি করতেছে এরকম আর কি। হু ইজ লান্সলট গব্বো? কে লান্সলট গব্বোটা কি? লান্সলট গব্বো ইজ দ্য সার্ভেন্ট অফ দ্য হাউস অফ শাইলক, শাইলকের বাড়ির চাকর সে, অ্যান্ড পারফর্মস দ্য রোল অফ এ ক্লন ইন দ্য প্লে, এবং একটা ক্লনের বা ওই যে বললাম যে গোপাল ভাঁড় টাইপের আর কি, বা নির্বোধ টাইপের একটা ক্যারেক্টার সে প্লে করে এই মার্চেন্ট অফ ভেনিসের ভেতরে। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ লান্সলট গব্বো? লান্সলট গব্বো ইজ এ কাইন্ড হার্টেড ফিলো, খুব দয়ালু হৃদয়ের একজন মানুষ, হু ফিলস দ্য প্রিক্স অফ কনসাইন্স হোয়াইল হি ফ্লিস ফ্রম শাইলকস হাউস। সে যখন শাইলকের বাড়ি থেকে পালিয়ে যায় তারপরে সে বিবেকের দংশনে দংশিত হয়, এবং সে সেটা ফিল করে যে আচ্ছা আমি এটা পালিয়েছে ঠিক করিনি, এরকম বিষয়টা। এই প্রিক্স অফ কনসাইন্স বলতে বিবেকের দংশন। হোয়াট ইজ দ্য রোল অফ টিউবল ইন দ্য প্লে? টিউবলের রোলটা কি? টিউবল এ টিপিক্যাল Jew, means suspicious and malicious, serves as an associate confederate of Shylock. শাইলকের একজন অ্যাসোসিয়েট বা একজন সহযোগী, এবং সে একই সঙ্গে মানে শাইলকের খারাপ করে এবং তাকে সন্দেহ করে, বা একজন সাসপিসিয়াস পারসন সে এই টিউবল, মানে একটা বাজে লোক আর খুব একটা ভালো না। হু ইজ স্যালেরিও? আচ্ছা, এ সাইকোপ্যাথিক ফ্রেন্ড অফ অ্যান্টোনিও ইজ স্যালেরিও, হু ফিলস ফর হিম ইন হিজ মিলানকোলি। আচ্ছা, সে এক খুবই আবেগী সাইকোপ্যাথিক ফ্রেন্ড,
মনস্তাত্ত্বিকভাবে সে অ্যান্টোনিওর কথা অনেক ভাবে এবং সে ফিলস ফর হিম, অর্থাৎ অ্যান্টোনিওর ব্যাপারে সে ভাবে ইন হিজ মিলানকলি, তার কষ্টের সময়টাতে আর কি। হয় না, অনেক মানুষ আহ, কষ্ট পেয়ে অনেক কিছু করে, তাই আমাদের এই স্যালারিও সে হচ্ছে অ্যান্টোনিওর জন্য কষ্ট পায় এবং কষ্ট পেয়ে সে তাকে নিয়ে ভাবে। হু ইজ সোলানিও, এই হু ইজ সোলানিও এগুলো তোমরা জেনে নিবা। এই হু ইজ অনেক প্রশ্ন থাকে আর কি এরকম, এগুলো তেমন একটা আসে না পরীক্ষায়। ইনফ্যাক্ট এখানে দেখো আমি এবার দাগিয়ে দিয়েছিলাম যে কোনগুলো গুরুত্বপূর্ণ, যেমন এই যে এই দাগ দেওয়াগুলো গুরুত্বপূর্ণ। হোয়াট আর পর্সিয়াস কোয়ালিটি, পর্সিয়ার কোয়ালিটিগুলো কোনগুলো? পর্সিয়া ইজ উইটি অ্যান্ড হিউমারাস, ওয়াইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট, রিচ অ্যান্ড অ্যারিস্টোক্র্যাট, অ্যান্ড অ্যাবভ অল এ সিম্প্যাথেটিক ইয়াং লেডি। তাহলে তার কোয়ালিটি কি? উইটি, হিউমারাস, ওয়াইজ, ইন্টেলিজেন্ট, রিচ, অ্যারিস্টোক্র্যাট, তারপরে সিম্প্যাথেটিক, ইয়াং লেডি। তাহলে এতগুলি হচ্ছে তার মানে কোয়ালিটি, তার গুণাবলী। হোয়াট ডাজ নেরিসা ডিসগাইজ হারসেলফ, আচ্ছা হাউ ডাজ নেরিসা ডিসগাইজ হারসেলফ ইন দ্য ট্রায়াল সিন, ট্রায়াল সিনে সে কীভাবে নিজেকে নেরিসা হচ্ছে ছদ্মবেশ ধারণ করেছিল? নেরিসা ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ ক্লার্ক টু দ্য লয়ার, অর্থাৎ লয়ার হিসেবে যে পর্সিয়া গিয়েছিল তার একজন ক্লার্ক হিসেবে, কেরানি হিসেবে সে ছদ্মবেশ ধারণ করেছিল। হাউ ডাজ জেসিকা কন্ট্রিবিউট টু দ্য প্লট অফ দ্য প্লে, জেসিকা এই কিভাবে কন্ট্রিবিউট করেছিল এই নাটকের মানে এই নাটকের প্লটে আর কি? জেসিকা কন্ট্রিবিউটস মাস টু দ্য রোমান্টিক অ্যাটমসফিয়ার অফ দ্য প্লে, জেসিকা কন্ট্রিবিউট করেছিল অনেক এই নাটকের রোমান্টিক অ্যাটমসফিয়ার তৈরি করার ক্ষেত্রে। গিভ মি মাই প্রিন্সিপালস অ্যান্ড লেট মি গো, গিভ মি মাই প্রিন্সিপাল অ্যান্ড লেট মি গো, হু মেড দিস রিমার্ক, এইটা কে বলেছিল? এটা বলেছিল হচ্ছে শাইলক। শাইলক বলেছে যে আমাকে যেতে দাও এবং আমাকে আমার যা প্রাপ্য সেটা দিয়ে দাও, মানে ওর যে টাকা পয়সা আর কি, যে যে টাকাটা নিয়েছিল সেটাই দাও এবং আমাকে যেতে দাও। আচ্ছা, তাহলে আমাদের মার্চেন্ট অফ ভেনিসের আমরা শর্ট কোশ্চেনগুলো পড়ে ফেললাম এইখান থেকে, এগুলোর মাধ্যমে আমরা এবার এইখানে চলে যাই। আরেকটা দেখো টেক্সট আমি তোমাদেরকে দিয়েছি, এখান থেকে যা কিছু বাদ পড়লো বা যা কিছু আরো কিছু রয়েছে সেগুলো আমরা এখান থেকে আবার একটু করে দেখার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা আমার জানা মতে তারান্নুম নামে শুধুমাত্র এখন পর্যন্ত একজন আমাদের পেইড গ্রুপের এনরোল করেছে, সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আমাদের সাথে পড়ে। আর তোমার নাম তারান্নুম আমি জানি না, তবে আমি জানি না তুমি লিংক কোথা থেকে পেয়েছো, লিংক তো পাওয়ার কথা না। যাই হোক, হয়তোবা তোমারই কোনো ফ্রেন্ড, বান্ধবী বা ফ্রেন্ড কেউ দিয়েছে। আচ্ছা ওকে, এবার আসো। Why did Shylock break the agreement with Antonio? অ্যান্টোনিওর সাথে শাইলক কেন এগ্রিমেন্টটা ব্রেক করলো? He is angry with Antonio in respect of money lending. শাইলক সে হচ্ছে অ্যান্টোনিওকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে সে, আচ্ছা হি ইজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল অ্যান্টোনিওর ব্যাপারে ইন রেসপেক্ট অফ মানি লেন্ডিং, অর্থাৎ টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার নিয়ে। হি থিঙ্কস দ্যাট হি ইজ দ্য থ্রেট অফ লস ইন হিজ বিজনেস ফর হিম, এবং শাইলক সে মনে করে যে অ্যান্টোনিও তার বিজনেসের ক্ষেত্রে লস করে দিচ্ছে আর কি, এবং তার বিজনেসের জন্য হুমকি। সো হি ওয়ান্টস টু টেক রেভেন্স আপন হিম, সুতরাং সে তার উপরে প্রতিশোধ নিতে চায়, অ্যান্ড ব্রেক দ্য এগ্রিমেন্ট সো দ্যাট হি ক্যান ডু ইট, এবং সুতরাং সে এগ্রিমেন্টটা ব্রেক করে যাতে করে সে এটা করতে পারে আর ওই যে মাংস কেটে নিতে পারে, প্রতিশোধ নিতে পারে। আচ্ছা, হোয়াই ডাজ বাসানিও ওয়ান্টস টু ম্যারি হার, পর্সিয়া কেন পর্সিয়াকে সে বিয়ে করতে চায়? হি ওয়ান্টস টু এনশিওর হিজ ফিউচার অ্যান্ড মেক হিজ ফরচুন গুড, সো হি ওয়ান্টস টু ম্যারি পর্সিয়া। বাসানিও সে পর্সিয়াকে বিয়ে করতে চায় কারণ সে তার ফিউচারটাকে নিশ্চিত করতে চায়, সে তার ভাগ্যটাকে ভালো করতে চায়, এবং এর ফলে সে পর্সিয়াকে বিয়ে করতে চায়। কারণ আমরা জানি পর্সিয়া অনেক ধনী,
আর বাসানিও যদি তাকে বিয়ে করতে পারে তাহলে সেও ধনী হয়ে যাবে, সে এটাই চিন্তা করে। What do you mean by the title The Merchant of Venice? The title means that the play is about the story of Antonio who was the merchant of Venice. মানে এটার মানে যে মার্চেন্ট অফ ভেনিস বলতে অ্যান্টোনিওর গল্প, এটা সেটাই আমরা জানতে পারছি, কারণ এই স্টোরিতে অ্যান্টোনিওকে এখানে ভেনিসের মার্চেন্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, এগুলোর দরকার নেই। কুড ইউ বি দ্য টাইটেল সুইটেবল, এটাও দরকার নেই। হোয়াট কাইন্ড অফ প্লে মার্চেন্ট অফ ভেনিস, এই যে রোমান্টিক কমেডি দিও। আচ্ছা, ক্যান দ্য মার্চেন্ট অফ ভেনিস বি কল্ড ট্র্যাজিক কমেডি? Although there are some tragic scenes in the play, it can appropriately be called the romantic comedy. বলতে যদিও এখানে কিছু ট্র্যাজিক সিন রয়েছে কিন্তু তারপরে এটাকে রোমান্টিক কমেডি বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। How does Merchant of Venice different from classical comedy? ক্লাসিক্যাল কমেডি থেকে এটা কিভাবে আলাদা? In a classical comedy there is no mixture of comic and tragic element. ক্লাসিক্যাল যে কমেডিগুলো সেখানে ট্র্যাজিক এলিমেন্ট এবং কমিক এলিমেন্টের কোনো মিক্সচার নাই, যেটা আমরা মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে পাচ্ছি। ইনফ্যাক্ট তোমরা থার্ড ইয়ারেই মেবি পাবে ডক্টর জনসনের একটা ক্রিটিসিজম, সেখানে প্রিফেস টু শেক্সপিয়ার নামে আর কি, ওইখানে এই যে ডক্টর জনসন উইলিয়াম শেক্সপিয়ারকে অনেক ক্রিটিকরা আসলে সমালোচনা করেছে যে সে কমেডির ভেতরে ট্র্যাজিক এলিমেন্ট ঢুকিয়েছে। তো এইটা নিয়ে আসলে জবাব দিবে ডক্টর জনসন। তো এটা আমরা জানবো ভবিষ্যতে যে কমিক এবং ট্র্যাজিক এলিমেন্টের মিশ্রণটা কি, বা এটা কেন দোষী বা কেন ঠিক না সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, এগুলো আমরা পড়লাম, আমরা যেগুলো বাদ পড়েছে সেগুলো একটু দেখি। হাউ ডাজ বাসানিও অ্যানসিয়েন্ট গ্রিক পোর্সিয়া ল্যামেন্ট? আচ্ছা, হোয়াই ডাজ পোর্সিয়া ল্যামেন্ট টু নেরিসা? কেন পোর্সিয়া নেরিসার কাছে একটু মানে কি বলে ল্যামেন্ট করতেছে, দুঃখ প্রকাশ করতেছে? Portia is not free to marry according to her will because her father has laid down certain conditions in his will about her marriage. পোর্সিয়া নেরিসার কাছে দুঃখ প্রকাশ করতেছে এই জন্য যে সে তার ইচ্ছা মতো কাউকে বিয়ে করতে পারতেছে না, কারণ তার বাবা একটা শর্ত জুড়ে দিয়েছে তার বিয়ের ব্যাপারে। How does Portia's father condition her marriage? Portia will have to marry the man who chooses. আচ্ছা, এটা আমরা পড়েছি, যেটা পড়েনি সেটা আমরা যেটা ছাড়া পড়েছে আর কি ওইখান থেকে। Who are the pair of lovers? আচ্ছা, who are the second pair of lover in the play? Nerissa and Graciano, এটা হচ্ছে সেকেন্ড পেয়ার। আর দ্য সেকেন্ড পেয়ার অফ লাভার, অর্থাৎ প্রথম পেয়ারটা হচ্ছে বাসানিও এবং পোর্সিয়া, সেকেন্ডটা হচ্ছে নেরিসা এবং গ্রাসিয়ানো। এছাড়া আরেকটা পেয়ার রয়েছে ওই যে অ্যান্টোনিওর বন্ধুর নামটা কি ভুলে গেলাম, আর হচ্ছে ওই যে জেসিকা, শাইলকের মেয়ে। শাইলকের মেয়ে জেসিকা, সে রয়েছে আর কি। হু আর দ্য থার্ড পেয়ার অফ দ্য লাভার্স? আচ্ছা, থার্ড পেয়ারে যে লরেঞ্জো এবং জেসিকা, ও আচ্ছা এখানে নাম দেয়া আছে, লরেঞ্জো এবং জেসিকা থার্ড পেয়ার। আর আমাদের অ্যান্টোনিও বেচারা হচ্ছে সিঙ্গেল, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, হোয়াই ওয়াজ অ্যান্টোনিও অ্যাফ্রেড অফ শাইলক? অ্যান্টোনিও কেন শাইলকের ব্যাপারে ভীত ছিল? Antonio publicly insulted Shylock by calling him a dog, and now he would, without any mercy, take revenge upon him. অ্যান্টোনিও একবার পাবলিকলি সবার সামনে শাইলককে কুকুর বলে সম্বোধন করে তাকে অপমান করেছিল, এবং সেটারও প্রতিশোধ নেবে শাইলক, সে কোনো রকমের দয়া মায়া দেখাবে না। এই ব্যাপারটা নিয়ে অ্যান্টোনিও একটু ভীত ছিল। আচ্ছা, ড্যানিয়েল, এগুলো আমরা পড়লাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম হোয়েন দ্য প্লে কামস টু অ্যান এন্ড? টাইমটা কোনটা? দ্য প্লে কামস টু অ্যান এন্ড হোয়েন দ্য ডে ইজ অ্যাবাউট টু ব্রেক আপ। যখন দিন শেষ হয়ে যাচ্ছিল তখনই এই আমাদের নাটকটা শেষ হয়। আমরা এই ব্যাপারটাও নিয়ে জানবো যে পোয়েটিক্স যখন পড়বো ওখানে আমরা পড়বো যে একটা নাটক একদিনের মধ্যেই শেষ করতে হবে, এরকম একটা নিয়ম ছিল আগেকার ওই সময়টাতে আর কি। নাটকের দৈর্ঘ্যটা কেমন হবে এরকম, তো এটা আমরা জানবো। হু ইজ দ্য হিরো অফ দ্য প্লে? এটা অ্যান্টোনিও। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ অ্যান্টোনিও? এটা একটা প্রশ্ন যে হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ অ্যান্টোনিও? অ্যান্টোনিও কেমন মানুষ? অ্যান্টোনিও ইজ এ কাইন্ডেস্ট ম্যান, সবচেয়ে দয়ালু, অ্যান্ড আনউইয়ার্ড স্পিরিট ইন
কার্টেসিস এবং সৌজন্যতার দিক থেকে সে একেবারে আনউইয়ার্ড একটা স্পিরিট, বলতে পারো হচ্ছে আম, মানে খুব ভালো একজন মানুষ আর কি। সৌজন্যতার দিক থেকে সৌজন্য খুব ভালো সৌজন্যতা দেখাতে পারে। অ্যান্ড দ্য মোস্ট রিলায়েবল ফ্রেন্ড, এবং খুবই রিলায়েবল নির্ভরশীল একটা বন্ধু। হোয়াট কাইন্ড অফ মেলানকলি ডাজ অ্যান্টোনিও রম ইন দ্য ওপেনিং অফ দ্য, আচ্ছা এটার দরকার নেই। হাউ রিচ ইজ অ্যান্টোনিও, অ্যান্টোনিও কেমন রিচ, কেমন ধনী? অ্যান্টোনিও ইজ এ রিচ ম্যান হু হ্যাজ মেনি সি গোয়িং মার্চেন্ট শিপস। অ্যান্টোনিও একজন ধনী মানুষ, কারণ তার অনেকগুলি সমুদ্রগামী বা সমুদ্রে যাতায়াত করে এরকম অনেকগুলি শিপ রয়েছে। হোয়াই ডু পিপুল লাভ অ্যান্টোনিও, কেন পিপুল অ্যান্টোনিওকে লাভ করে? অ্যান্টোনিও ইজ এ লার্জ হার্টেড ম্যান অ্যান্ড লেন্ডস মানি উইথ নো ইন্টারেস্ট। অ্যান্টোনিও হচ্ছে একজন লার্জ হার্টেড মানুষ এবং সে হচ্ছে মানুষকে টাকা ধার দেয় কোনো রকমের সুদ ছাড়াই। হোয়াই ডাজ শাইলক হেট অ্যান্টোনিও, শাইলক কেন অ্যান্টোনিওকে হেট করে এটা আমরা জেনেছি আর কি। অ্যান্টোনিও ইভ্যালুয়েটস ফ্রেন্ডশিপ, হাউ ডাজ অ্যান্টোনিও ইভ্যালুয়েটস ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপকে সে কীভাবে মূল্যায়িত করে? অ্যান্টোনিও ভ্যালুজ ফ্রেন্ডশিপ সো মাচ দ্যাট হি ডাজন্ট হেজিটেট টু আন্ডারগো দ্য রিস্ক অফ হিজ লাইফ টু হেল্প হিজ ফ্রেন্ড বাসানিও। অ্যান্টোনিও সে ফ্রেন্ডশিপকে, বন্ধুত্বকে খুবই ভালো মূল্য দেয় এবং কি সে কোনো রকমের হেজিটেট করে না তার বন্ধুর জন্য জীবন বাজি রাখতেও। আচ্ছা, অ্যান্টোনিওস অ্যাটিটিউড টু মানি, অ্যান্টোনিও ডাজন্ট হ্যাঙ্কার আফটার মানি অ্যান্ড ইজ ইনডিফারেন্ট টু গেইন অর লস ইন মোস্ট কেসেস। অ্যান্টোনিও হচ্ছে টাকা পয়সার পেছনে ছুটে না, হ্যাঙ্কার আফটার মানে টাকা পয়সার পেছনে ছোটা আর কি। তো টাকা পয়সার পেছনে সে ছুটে না এবং সে হচ্ছে লাভ লসের ব্যাপারে উদাসীন বেশিরভাগ ক্ষেত্রেই, মোস্ট কেসেস আর কি। হাউ ইজ শাইলক বাই রিলিজন, সেটা আমরা পড়লাম। হাউ ডাজ শাইলক, আচ্ছা হোয়াই ডাজ শাইলক হেট দ্য ক্রিশ্চিয়ান, সে কেন ক্রিশ্চিয়ানকে ঘৃণা করে? শাইলক হেট ক্রিশ্চিয়ান বিং ইনফ্লুয়েন্সড বাই দ্য এনসিয়েন্ট হ্যাট্রেড অফ দ্য জিউস ফর দ্য ক্রিশ্চিয়ান। বলা হচ্ছে যে শাইলক সে ক্রিশ্চিয়ানদেরকে ঘৃণা করে কারণ সে ইনফ্লুয়েন্সড হয়েছিল অতীতের যে ঘৃণা, বিশেষ করে ক্রিশ্চিয়ানদের প্রতি ইহুদিদের যে ঘৃণা সেটার থেকেই, মানে এটা অতীতেরই, যে যারা ইহুদি মুসা আলাহ ইসলামের মানে যারা ছিল অনুসারী, তারা হচ্ছে খ্রিস্টানদেরকে দেখতে পারে না, মানে ঈসা আলাহ ইসলামের অনুসারীদেরকে, এবং ঈসা আলাহ ইসলামের অনুসারীরা বা ইহুদিরা সবাই মিলে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারীদেরকে দেখতে পারে না, মানে এটা একটা নিয়ম যেন। হাউ ওল্ড ওয়াজ পর্শিয়া, পর্শিয়ার বয়স কত? পর্শিয়া ওয়াজ লেস দেন 21 ইয়ার্স ওল্ড, মানে 21 বছরের কম, মানে তোমাদের বয়সী আর কি। পর্শিয়া তোমাদের বয়সী। বাসানিও কেমন মানুষ? বাসানিও ইজ এ প্রডিগাল হু ইজ ওফেন ইন নিড অফ মানি। বাসানিও হচ্ছে একটা ভবঘুরে টাইপের মানুষ এবং সে হচ্ছে মাঝে মাঝে তোমার টাকা পয়সার অভাবে পড়ে, ভবঘুরে বা অপব্যয় আর কি, সে টাকা পয়সা ব্যয় করে ফেলে। এই যে হু হু, এটা পর্শিয়ার কোয়ালিটি আমরা দেখেছি, মানে পড়েছি। হোয়াট ইজ জেসিকা বাই রেস? জেসিকা হচ্ছে ধর্মের দিক থেকে সে একজন জিউইশ, মানে ইহুদি আর কি। হাউ ইজ জেসিকা অপোজিট টু পর্শিয়া? জেসিকা পর্শিয়ার অপোজিট কিভাবে? জেসিকা ম্যারিজ লরেঞ্জো গোয়িং এগেনিস্ট হার ফাদার্স উইল। জেসিকা তার বাবার ইচ্ছার বিরুদ্ধে সে ক্রিশ্চিয়ান লরেঞ্জোকে বিয়ে করে। যেখানে পর্শিয়া ম্যারিজ বাসানিও ওবেইং হার ফাদার্স উইল, এবং যেখানে পর্শিয়া তার বাবার ইচ্ছা মেনে নিয়ে তার বাসানিওকে বিয়ে করে। হু ডিসগাইজ অ্যাজ ডক্টর অফ লস? পর্শিয়া ডিসগাইজ অ্যাজ ডক্টর অফ লস। হোয়াট ইজ শাইলক্স বাই রিলিজন? হোয়াট ইজ ভেনিস? হোয়াট ইজ দ্য রোল অফ টিউবল? ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল ইয়েটা। আমরা ব্রিফ কোশ্চেনগুলো পড়লাম, এখানে খুঁটিনাটি যে জিনিসগুলো আমরা পড়ে ফেলেছি, আরও কিছু জিনিস থাকবে যেগুলো আমরা ব্রড কোশ্চেন পড়বো, তখন আমরা বুঝে ফেলবো সবই। তো ব্রড কোশ্চেন আমরা যেটা করে থাকি যে সমস্ত পড়াগুলো একবার পড়ে নিয়ে টেক্সট সামারি এগুলো লেকচার শিট এগুলো থেকে পড়ে নিয়ে আমরা তারপরে ব্রড কোশ্চেনগুলো পড়া শুরু করি। এটা মোটামুটি 60-65টা বা 70টা ক্লাসের পর থেকে হবে, 70টার মতো ক্লাস হয়, তারপর থেকে প্রশ্ন পড়া শুরু করি। যেমন যে তোমাদের এই ক্লাসের পরে, অর্থাৎ তার 10 মিনিট পরে আমি
এই যে তোমাদের সিনিয়রদের থার্ড ইয়ার যেটা রয়েছে তাদের এই ব্যাচে পড়াতে শুরু করব। আজকে এদের ব্যাচে পড়াবো হচ্ছে গালিভার্স ট্রাভেলস নিয়ে। গতদিনে পড়াইছি হচ্ছে টম জোন্স নিয়ে, এই যে 18 ফেব্রুয়ারিতে। আজকে পড়াবো হচ্ছে গালিভার্স ট্রাভেলস। তো অনেক মজার, প্রশ্নগুলো পড়তে অনেক মজা লাগে, কারণ ইয়েগুলোই মজার, এই জন্য প্রশ্নগুলো অনেক মজা লাগে। আর সব তো নোট দিচ্ছি, এই যে এই হলো বিষয়। আচ্ছা, আজকে এ পর্যন্তই। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো। আর এখানে তারান্নুম যে আছো, তোমার কথা বলি যে তোমাকে তো আমি, তোমার সাথে কথা হয়নি এই জন্য তোমাকে আমি জানিও না। আমাদের এটা তো পেইড গ্রুপ, এখানে যারা আছে সবাই পেমেন্ট করে আছে, তো আমার মনে হয় না এটা উচিত হবে আমাকে তোমাকে এভাবে লাইভে ক্লাস করানো বা রেখে দেওয়া, কারণ তাহলে আবার অন্যদের সাথে আমার যে প্রমিস সেই প্রমিসটা থাকে না। তো এখন জিনিসটা তুমি একটু বিবেচনা করে নিও যে আমি কি বলতে চাচ্ছি, বা এটা আমি সবার সামনেই বললাম। আচ্ছা, স্যার আমরা নেক্সট দিন কোনটা পড়বো? নেক্সট দিন আমরা পড়বো নেক্সটটা। নেক্সট আসছে হচ্ছে কোনটা আমাদের? ভল্পন আসছে। ভলপন, হ্যাঁ ভলপন পড়বো সামনের দিন আমরা। ভলপনে আমার দুই দিন লাগবে, ডাসেস অফ মালফিতে 2 দিন লাগবে, মানে এই মাসটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা চলে যাবে হচ্ছে লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়বো। একটু লিঙ্গুইস্টিক্সটা শুরু করতে হবে, এই লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়বো। লিঙ্গুইস্টিক্স স্যার আমি না পিডিএফ গুলা থেকে না মানে পড়তে পারতেছি না, আসলে কিভাবে পড়বো? পিডিএফটা দেখতে পারতেছি না, এটা একটু বলে দেন না। পিডিএফ দেখা যাবে হচ্ছে তোমার, ওইটাকে ডাউনলোড করে ওপেন করতে হবে। আর এটা ডাউনলোড হবে তোমার ওই ফেসবুকে যে প্রধান যে অ্যাপটা আছে, এই অ্যাপ দিয়ে যদি ফেসবুকে লগ ইন করো তাহলে তুমি ওই অটোমেটিক ডাউনলোডার পাবে, ডাউনলোড করে ফেলতে পারবে। আর ওপেন করার ক্ষেত্রে তোমার যে পিডিএফ রিডার বা অ্যাক্রোব্যাট রিডার এগুলো থাকতে হবে, এগুলো অ্যাপগুলো ইনস্টল থাকতে হবে তুমি যদি ফোন থেকে ইউজ করো। আচ্ছা ঠিক আছে স্যার। আবার অনেকেই যেটা করেছে এর আগের বছরগুলোতে আমি দেখেছি যে ওই এগুলো ডাউনলোড করে নিয়ে পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে প্রিন্ট করে নিয়ে চলে আসছে। তো এটাও তোমরা করতে পারো, প্রিন্ট করলেও এগুলো খুব সুন্দর জিনিস, এগুলো তোমরা রেখেও দিতে পারো, তোমরা যখন টিচার হবা এগুলো ইউজ করতে পারবা। ইনফ্যাক্ট তোমরা এখন থার্ড ইয়ার উঠেছো, তোমাদের ভেতর অনেকেই আছে যে হয়তো কোনো একটা জেলা শহরে বা কোনো একটা ইয়েতে কোচিং সেন্টার খুলে বসবা, তো খুললে তখন এগুলো কাজে লাগাতে পারবা। আচ্ছা, তোমাদের আর কারো কিছু বলার থাকলে বলো। আমি একটা জিনিস বলি তোমাদেরকে, তোমরা অরিড হইও না, হ্যাঁ খুব অরিড হওয়ার দরকার না। একটা জিনিস মনে রেখো যে টেনশন করলে অনেক কিছু, অনেক ক্ষেত্রে তুমি পিছিয়ে পড়বা। টেনশন করার কিছু নাই, তুমি জাস্ট গ্রুপে থাকো, ক্লাসগুলো করতে থাকো, কখন কোনটা লাগবে এটা আমি ডে বাই ডে তোমাদেরকে দিয়ে যাব। আর আমি স্টুডেন্ট না, কিন্তু তারপরেও আমি স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকেই সবসময় পড়িয়ে থাকি, মানে কোন জিনিসগুলো বললে কোন জিনিসগুলো ইয়ে করলে স্টুডেন্টরা ভালো বুঝবে সেই জিনিসগুলো থেকেই। আবার কিছু জিনিস আমি অ্যাভয়েডও করি, যেগুলো হচ্ছে ক্ষতিকর সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করি। যেমন আমাকে অনেকেই বলে থাকে যে লেকচার শিটের ভিতরে ওইগুলোর বাংলাগুলো লিখে দিতে। আর যে বাংলাগুলো লিখে দিলে তুমি হয়তো তাহলে তো আর ইংলিশ থেকে বাংলা করার যে একটা তোমার আগ্রহ সেটা থাকবে না, এবং এটা আলটিমেটলি তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। তো এটা এটা আমি করি না। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আমি অ্যালাউ করি না। যেমন মেসেঞ্জারে অনেকে বলে যে মেসেঞ্জারে একটা ইয়ে খুললে আমাদের যোগাযোগ করতে ভালো হতো, কিন্তু আমি এটা শুরুর দিকে করেছি, 17-18 সালের দিকে করেছি, কিন্তু খালি ঝগড়া বাঁধে। হ্যাঁ, ছেলেদের মেয়েদের ভেতরে ঝগড়া বাঁধে, কোনো একটা কারণে কেউ ভুল করে হাহা রিয়েক্ট দিয়ে দিয়েছে, এবার শুরু হয়ে গেল। তো এগুলো ম্যানেজ করাও আসলে অনেক টাইম যায়, এই জন্য আমি ওটা রাখিনি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আমরা ভলপন পড়বো। আল্লাহ হাফেজ।